ক্লাসটা মানে হও, তাহলে সিরিয়াসলি তোমাদের আর তেমন কিছুই পড়া লাগবে না, জাস্ট তোমরা যেটা বোঝো সেটাই হচ্ছে ইংলিশে একটু পরীক্ষার খাতায় লিখতে হবে। তো চাইবো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর হচ্ছে আমি ক্লাসটা প্রথমে হচ্ছে তোমাদের কাছ থেকে জানবো কিভাবে কি হয়, কারণ এটা এত ইজি, মানে হচ্ছে হারভেস্টিং এর পরে তোমার কনজিউমারের কাছে পৌঁছানো পর্যন্ত যে স্টেপস গুলো আছে বা সাপ্লাই চেইনটা, এটা সম্পর্কে মেইনলি হচ্ছে আজকে আমরা হচ্ছে জানবো। আমি কি শুরু করবো? তোমরা এত কম কেন আজকে? 16 জন মাত্র। ইমেলও কি আসে নাই? হ্যাঁ আসছি তো। এত কম কেন? সবাই জানে না? জানে সবাই। এই সানজিদ আফরিন, ফাইনালি তোমাকে পাওয়া গেছে, কি সমস্যা? জি ম্যাম। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, ক্লাসে আসো না কেন? ম্যাম ছিলাম, গত ক্লাসে আমি জয়েন করতে একটু দেরি হয়েছিল, আর এর আগের ক্লাসে শুরুতে ছিলাম, পরে ছিলাম না। আমি তোমাকে এই যে সবার পার্টিসিপেন্ট নাম ধরে ধরে জিজ্ঞাসা করি, কোথাও সানজিদ আফরিন পাই না, ব্যাপার কি হইলো? না ম্যাম, ওই 2 ক্লাসে আমার একটু ওয়াইফাই সমস্যা হয়েছিল, তো আমি লাস্ট ক্লাসে একদম লাস্টের দিকে জয়েন করছি। লাস্টে আপনি যখন ডাইট চার্টের ইয়াগুলো পড়াইতেছিলেন তখন ছিলাম। আচ্ছা, এই কি করবো? আমি শুরু করব? এত কম মানুষ। ম্যাম শুরু করে দেন। আচ্ছা, না আসলে সেটা তার ব্যর্থতা, আমার কি? আমি যতটুকু পারতেছি আমার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন সবাই আমার সাথে পার্টিসিপেট করবা, কোঅপারেট করবা। সেটা হচ্ছে আমি জাস্ট প্রসেসটা, এই যে সাপ্লাই চেইনে যাওয়ার আগে তোমাদের কাছ থেকেই শুনতে চাই যে আমাদের এই সাপ্লাই চেইনটা, যে পোস্ট হারভেস্টিং এর পর থেকে যে কনজিউমার যাওয়ার পর্যন্ত, এই সাপ্লাই চেইনে প্রথম স্টেপ থেকে ধাপ থেকে শেষ পর্যন্ত এটার মধ্যে কি কি আসে। আর খাতা নিয়ে বসো, সবকিছু হয়তো নোট করতে হবে না, জাস্ট হচ্ছে যে যে পয়েন্ট গুলো আসে অন্তত ওগুলা নোট ডাউন করে নাও। তাহলে এই যে আমি এইটা কেন বলি বারবার, যে হচ্ছে দেখা যাচ্ছে এমনি তোমাদের 2 সেমিস্টার একসাথে, তোমরা আসলে মানে মাথা ঘুরে যাবে যে কোন সাবজেক্টে কোন পড়াগুলো ছিল, যদিও এটা হচ্ছে মনে থাকবে তারপরও। আচ্ছা, প্রথমে কি আসে? ম্যাম রিসিভিং, হ্যাঁ, মানে রিসিভ করবো, ওই যে হারভেস্টিং এর পরে তো সেই জিনিসটা রিসিভ করা লাগবে। ওকে। আচ্ছা, হারভেস্টিং করার পরে আমরা হচ্ছে প্রথমে তো আমাদের হারভেস্টিং করা হয়, তাই না? তো মেইনলি আমাদের কাজ তো হচ্ছে তোমার হারভেস্টিং এর পর থেকেই, তারপরও হচ্ছে আমরা দেখা যাচ্ছে আমাদের কিছু হচ্ছে হারভেস্টিং মানে কিভাবে করব বা কিছু পয়েন্ট হারভেস্টিং সম্পর্কে জানবো, বা কোন স্টেজে বা কি কি পয়েন্ট দেখে আমাদের হারভেস্টিং করতে হবে সেটা সম্পর্কে হালকা পাতলা একটু জানবো। তো প্রথমে হচ্ছে তুমি যেটা বললে রিসিভিং। আচ্ছা, রিসিভিং। আচ্ছা, বাকি তারপর একজন এক একটা করে পয়েন্ট বলো। পুরা পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং এর সাপ্লাই চেইনটা। এই রিসিভিং এর পরে কি করে? ম্যাম সর্টিং গ্রেডিং। ওকে, সর্টিং, গ্রেডিং। তারপর? ঠিক আছে। স্টোরেজ। এই স্টোরেজ এখনই? সর্টিং গেটিং এর পরে তো ম্যাম আচ্ছা, সর্টিং গ্রেডিং করার পরে স্টোরেজ, হ্যাঁ সেটাও ঠিক আছে একদিক দিয়ে, কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রোডাক্ট নিয়ে এসে ওই সময় যদি আমরা মার্কেটে না দিই তখন ওটা হচ্ছে স্টোর করে রাখা হয়। আচ্ছা, স্টোর করা হয়, এখানে মেইনলি কি হয়? মানে মানে এখানে এখানে টেম্পারেচার বা এখানে কন্ডিশনটা কেমন কি থাকে? ম্যাম অবশ্যই লো টেম্পারেচারে, যেহেতু ফ্রুটস করা হবে তো একটু লো টেম্পারেচারে রাখা হয় যদি, বা অথবা দেখা যায় তো ম্যাম যে কি বলে শেড জনিত জায়গায়। আচ্ছা, শেডের মধ্যে রাখা হয়, এইটা কি, এই টার্মটাকে কি আমরা প্রি কুলিং বলতে পারি? জি ম্যাম, কারণ স্টোরেজে দেওয়ার আগে যাতে ফ্রিজিং ড্যামেজটা না। আচ্ছা, ওকে। তারপর যে যে বলতেছো শেষে বাদ যাবা। সোহানা, তারপর কি করতে পারি আমরা? জি ম্যাম। এইটা, এই যে বললো হচ্ছে স্টোরেজ করে রাখবে সর্টিং গ্রেডিং করার পরে, তারপরে কি আসতে পারে? আচ্ছা, আমি সোহানার জন্য একটু ইজি করতে দিই, আমি তোমাদের সাপ্লাই চেইনটা দিই, এটা তোমরা লিখে নাও, এই সাপ্লাই চেইনটা লিখে নাও। জি ম্যাম।
স্টোরেজ গ্রেডিং এর পরে প্রি কুলিং। আচ্ছা এখানে দেখো প্রথমে হচ্ছে প্রথম পয়েন্টে যেটা হচ্ছে হারভেস্টিং এর পরে এখানে সর্টিংটা লেখা নাই, জাস্ট এটা একটা বইয়ের থেকে ইয়া করে নাও। সেটা হচ্ছে ট্রিমিং বা হচ্ছে আমরা সর্টিং করতে পারি, ট্রিমিং, গ্রেডিং, প্রি কুলিং করলাম। তারপর সেটা তারা হচ্ছে কি করছে, প্যাকেজিং করে রাখছে। প্যাকেজিং করে তারপর হচ্ছে দেন হয় স্টোরেজ করে রাখছে অথবা হচ্ছে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে প্রথমে হচ্ছে হোলসেল মার্কেট, দেন হচ্ছে রিটেলিং পর্যায়ে এবং হচ্ছে ফাইনালি কনজিউমারের কাছে ওই প্রোডাক্ট বা হর্টিকালচার যে কমিউনিটি আছে সেটা হচ্ছে পৌঁছাই দিয়ে মানে দেওয়া হয়েছে। দেখো তো এই সাপ্লাই চেইনটা এটা কি বোঝা যাচ্ছে নরমালি সেন্সে? জি ম্যাম, বোঝা যাচ্ছে। জি ম্যাম। একদম ইজি না, মানে জাস্ট আমার মনে হয় না যে হচ্ছে এটার জন্য তোমাদের পড়া দরকার আছে, তুমি কিন্তু এভাবে বলতেছিলা। আচ্ছা হোলসেল মার্কেট কোনটা আর রিটেল মার্কেট কোনটা? ছেলেগুলা বাদ দিয়ে মেয়েরা বলবা। ম্যাম হোলসেলে তো পাইকারি দেওয়া হয় পাইকারি অনেকগুলা। আর খুচরা। আচ্ছা পাইকারি আর খুচরা বিক্রেতা, ওকে পরেরটাতে আসি। আচ্ছা এটা লিখে ফেলছো? তোমাদের কিন্তু পোস্ট হারভেস্টের প্র্যাকটিক্যালও আছে, তো ভাইবা তো স্যাররা জিজ্ঞেস করতেই পারে যে পোস্ট হারভেস্টের সাপ্লাই চেইনটা কি, এটা একটু বলো। একদম কিন্তু মানে 1 মিনিটের মধ্যেই হচ্ছে, খুব ইজি একটা কোশ্চেন। তো এই তোমাদের লেখা হয়েছে, তাহলে আমি পরের স্লাইডে যাবো। জি ম্যাম। এই বাকিরা সুস্মিতা, তারপর জি হচ্ছে ম্যাম, লেখা হয়েছে। ওকে পরেরটাতে যায়। এটা হচ্ছে প্রথমে কি ছিল, সাপ্লাই চেইন, আর এটা হচ্ছে মার্কেটিং অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস। এটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের জন্য। কিন্তু আমি এই স্লাইডটা তৈরি করছি হচ্ছে আমাদের ভার্সিটির একজন হর্টিকালচার একজন টিচারের, তার একটা হচ্ছে কি বলবো, এটা একটা গাইড বা হচ্ছে একটা রিপোর্টের মতো ছিল। তো ওইটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আমি কোথাও হচ্ছে বাংলাদেশ রিলেটেড পাচ্ছিলাম না, যেখানে সার্চ দিচ্ছিলাম সব হচ্ছে ইন্ডিয়ার চলে আসতেছিল। তো স্যারের এটা আমার খুবই ভালো লাগছে, ওখান থেকে আমি জাস্ট স্লাইড গুলো তৈরি করে ফেলছি। আমার পড়ানো শেষ হয়ে গেলে এই হ্যান্ডলিং এটাও শেষ হয়ে গেলে আমি তোমাদের ওই স্যারের ওই মানে সফট কপিটাই দিয়ে দিবনি। এখন এটা হচ্ছে, তো মার্কেটিং হচ্ছে ফ্রুটস অফ ভেজিটেবল যেটা, সেটা হচ্ছে এই যে প্রথমে কি হয়, গ্রোয়াররা গ্রো করে তাই তো, ফার্মার লেভেল মানে হচ্ছে গ্রাম থেকে তোমার হচ্ছে কিভাবে বলতে গেলে সব ধরনের কনজিউমারের কাছে, গ্রামের কনজিউমার বলো বা শহরের কনজিউমারের কাছে কিভাবে তোমার প্রোডাক্টটা পৌঁছে যায়, তার একটা এখানে একটা কি বলবো, এটা ইয়া দেওয়া আছে, ফ্লোচার্ট দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে গ্রোয়ার্সরা হচ্ছে কি করে, হয় তাদের কাছ থেকে ফরিয়া যারা আছে তারা কিনে নেয়, অথবা হচ্ছে লোকাল যে অ্যাসেম্বল যে মার্কেট আছে সেখানে তারা বিক্রি করে দেয় বা বিক্রি করতে যায় হচ্ছে। ম্যাম আচ্ছা এই ফোরিয়া ফরিয়া কি কারো জানা আছে? ফরিয়া আমি তো এটা ফারিয়া পড়তেছিলাম। ফারিয়া না ফরিয়া কোনটা বলে? ফারিয়া না, আমি যত জানি ফরিয়া। থার্ড পার্টি কোনো, অবশ্যই থার্ড থার্ড পার্টি। পার্টি, কিন্তু ম্যাম আচ্ছা আর কেউ? প্রথম শুনতেছি। নিলয় ছাড়া বাকি কেউ জানো ফরিয়া এই টার্মটার সাথে পরিচিত আছো কিনা তোমরা? আমিও পরিচিত ম্যাম, প্রথম শুনলাম ম্যাম জীবনে। তাহলে থার্ড পার্টি বললা কেন, মানে কিভাবে মনে বললা? হলো যে গ্রোয়ার এবং মানে যে মিডলে মার্কেট একজন থাকে, উনি মিডল দুজনের একজন মধ্যে আছে, আচ্ছা মিডল হ্যাঁ, ম্যান। তোমাদের আইডিয়া অনেক ভালো। ঠিক আছে, দেখা যাচ্ছে যে গ্রোয়ার্সরা অনেক সময় যে কি দেখা যাচ্ছে গ্রামে তোমরা আহ, কারো বাসা থাকলে হয়তো জানবা যে হচ্ছে ফার্মার্সরা ওখানে গ্রো করে তারপর তারা দেখা যাচ্ছে বাজারে যে বিক্রি করে দিয়ে আসে তাদের প্রোডাক্ট গুলাকে, বা হচ্ছে ব্যাপারীরা যারা আছে তারা হচ্ছে কিনে নেয় ওখান থেকে। অথবা হচ্ছে আরেকটা পার্টি আছে, সেটা হচ্ছে ওই যে যেটা নীলা বলো থার্ড পার্টি, যারা হচ্ছে তোমার এই ব্যাপারী না, কিন্তু তারা কি করে ওই ফার্মারদের কাছ থেকে কিনে নিয়ে কম দামে কিনে নিয়ে পরে তারা ব্যাপারীদের কাছে বিক্রি করে দেয় বা আড়তদারদের কাছে বিক্রি করে দেয়। তো তাদেরকে হচ্ছে ফরিয়া বলে। এই তোমরা হচ্ছে যখন এই লোকাল অ্যাসেম্বল যে মার্কেটে আসবে প্রোডাক্টটা, তখন তারা কি করে, তারা যে লোকাল যে কমিশন এজেন্ট আছে যেমন হচ্ছে আড়তদার, তাদেরকে তার দেওয়া আছে 5%।
কমিশন দিতে হয়। এটা বাংলাদেশীর হচ্ছে তোমার বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে বলা, তারা ওখানে মানে ওই পয়েন্টটাতে লেখা আছে তারা 5% পর্যন্ত কমিশন দেয়। তারপর ওই প্রোডাক্টটা ব্যাপারীর কাছে আসলে এবং ব্যাপারী বা হচ্ছে লোকাল অ্যাসেম্বল মার্কেট যেখানে, সেখানে দেখা যাচ্ছে যে কি আমাদের তো কি বলবো, আমরা তো এত ভালো না, তাই না? দেখা যাচ্ছে যে কলা বলো বা হচ্ছে আম ঠাম বা টমেটো এগুলো পাকানোর জন্য কি রাইপেনিং এজেন্ট ইউজ করে, তাই না? আমরা তো সবাই জানি, ব্যাপারে সবাই এটা জানি যে হচ্ছে নর্মাল ওয়েতে তারা ইয়া না করে তাড়াতাড়ি লাভবান হওয়ার জন্য বা হচ্ছে প্রোডাক্টটা বিক্রয় করার জন্য রাইপেনিং এজেন্ট ইউজ করে, তাই তো? জি ম্যাম। তো এখানে দেখা যাচ্ছে এই পর্যায়ে তারা এই র্যাপিডিং এজেন্ট গুলা ইউজ করে। তারপর ব্যাপারী থেকে তারা হচ্ছে ব্যাপারী হচ্ছে আড়তদার মানে তারা আড়তদার যারা আছে তাদের এই আড়তদার বা আড়তে হচ্ছে কিছু সময়ের জন্য এই প্রোডাক্টস গুলা ওখানে হচ্ছে জমা রাখে। তারপর ওখান থেকে দেখা যাচ্ছে তারা কি করে, হয় আড়তদাররা সরাসরি রিটেলারের কাছে, যে এখানে দেখো তীর চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে, হয় তারা ডিরেক্ট রিটেলারের কাছে বিক্রি করতেছে অথবা তারা হোলসেলার যে পাইকারি বিক্রেতা তাদের কাছে বিক্রি করে। এবং এখানে দেখো আবার ফরিয়া আসছে, এই হোলসেলার থেকে হচ্ছে ডিরেক্ট রিটেলারের কাছে যায় অথবা হচ্ছে ফরিয়ার মাধ্যমে তোমার রিটেলার্স এর কাছে এই প্রোডাক্টটা বিক্রি হয়, এবং ফাইনালি এই রিটেলার্স থেকে হচ্ছে তোমার কনজিউমারের কাছে প্রোডাক্টটা পৌঁছায়। এবং তোমাদের কি মনে হয় এই যে ফুল প্রসেস, এই ফুল প্রসেসে গ্রোয়ার থেকে কনজিউমার যাওয়া পর্যন্ত এই যে এই চেইনটা, এই চেইনে হচ্ছে প্রোডাক্টের দাম কেমন ভ্যারি করে বলো তো? তোমাদের কি মনে হয়? এটা পরের স্লাইডে পড়াবো। আইডিয়া নেই। তাও নরমালি এই তোমাদের গ্রামে কারো বাসা নেই? নরমালি কি দেখা যাচ্ছে কি অবশ্যই গ্রামে দাম কম থাকে কারণ অনেক কিছুর মাধ্যমেই 4-5 গুণ। হচ্ছে এই যে ব্যাপার। হ্যাঁ 4-5 গুণ। 4-5 ম্যাম গুণ। কনজিউমার পর্যন্ত ভেজিটেবলের পৌঁছাতে ক্ষেত্রে দেখা ম্যাম যাচ্ছে আলু 2 টাকা কেজি, আর ধরেন শহরে 20 টাকা কেজি। জি ম্যাম এরকমই, কারণ এই যে দেখা যাচ্ছে যে গ্রোয়ার এরকম হয়, আবার দেখা যাচ্ছে যে এই তোমার হচ্ছে হোলসেলার বা যাই বলো না কারণ একটা নির্দিষ্ট লেভেল পর পরই দামের এত ভেরিয়েশন, এবং এটা দেখা যাচ্ছে কয়েক গুণ পর্যন্ত বাড়ে। এখানে হচ্ছে একটা তোমার ইয়া দেওয়া আছে, রিপোর্ট দেওয়া আছে, পরের স্লাইডে আমি দেখাচ্ছি যে কি পরিমাণ দাম বাড়তেছে। দেখো প্রাইস ভেরিয়েশন অফ হর্টিকালচার প্রোডিউস ইন সাপ্লাই চেইন। ম্যাঙ্গোর ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে হারভেস্টিং সময় প্রাইসটা থাকে হচ্ছে 41.49 টাকা পার কেজি, সেটা রিটেল প্রাইস হচ্ছে 59.96। তোমার কি মনে হয় এখানে যেটা দেওয়া আছে, অবশ্যই এখানে অনেকখানি তারা হচ্ছে ডাটা নিয়ে ডাটা কালেকশনের মাধ্যমে এই টেবিলটা তৈরি করছেন, তারপরও আমার মনে হয় যে এখানে আরো অনেক অনেক বেশি, যেমন সাইড বললো যে হচ্ছে 2 টাকা থেকে 20 টাকা এরকমও হয়ে যায় আসলে। তো এখানে কি, এখানে হচ্ছে দেখো এই প্রোডাক্ট গুলা দেওয়া আছে, লিচি হচ্ছে 281 টাকা 100টার দাম, সেখানে হচ্ছে 481 টাকা দিয়ে হচ্ছে রিটেল পর্যায়ে বিক্রি করে। এই টেবিলটা দেখো, দেখলেই হচ্ছে ভেরিয়েশনটা কি সেটা বুঝতে পারবা। এবং এভারেজ একটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে ইনক্রিজ বা ইনক্রিমেন্টের যে ইয়া হারভেস্টিং প্রাইস থেকে রিটেল প্রাইসে, সেটা হচ্ছে 105.29% পর্যন্ত দেখা যাচ্ছে যে এই এভারেজ এত পার্সেন্ট বেড়ে যায়। তার মানে কি দ্বিগুণ। এভারেজই হচ্ছে যে প্রোডাক্টটা হচ্ছে বিক্রি করা হারভেস্টিং, সেটা হচ্ছে দ্বিগুণ দামে আমরা কিনে ফেলি, কিনতে হয় আমাদের। ম্যাম এই এভারেজ কি সবগুলোর জন্য? এভারেজ তোমার এই যে টেবিলটার এটার মাধ্যমে বের করে ফেলছে, বা মোটামুটি বলা যায় এই হর্টিকালচার ক্রপস এর জন্য এরকম যে মানে 100 বা 105% দেখানো হয়েছে এখানে, যে এরকম পার্সেন্টেজটা এত পর্যন্ত হচ্ছে ভ্যারি করে হারভেস্টিং থেকে আমাদের কাছে পৌঁছাতে। এটা আমার কাছে মনে হয় কি এটা মানে একদম ঠিক আছে, বা এর থেকে বেশি হবে, কমানোর কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন হচ্ছে যেটা প্রথম বলছিলাম সেটা হচ্ছে যদিও আমরা পোস্ট হারভেস্টিং এর পর থেকে কাজ করি, কিন্তু তারপরে হচ্ছে আমরা হারভেস্টিং এর থেকে মোটামুটি কিছু কয়েকটা পয়েন্ট জানবো, যে কি কি পয়েন্টে তোমার হচ্ছে হারভেস্টিং ম্যাচুরিটি বা হচ্ছে আমরা হারভেস্টিং করতে পারি কি কি পয়েন্টের উপর ডিপেন্ড করে, বা কি কি মেথড ফলো করে।
তো এখানে হচ্ছে যে রেইড নামের একজন ইয়ে আছে, তিনি বলছেন যে হারভেস্টিং এর সম্পর্কে, যে the stage of development at which a plant or plant part possesses the prerequisite for use by consumers for a particular purpose. তিনি তার ভাষ্য মতে যেটা হচ্ছে তিনি বুঝাইছেন যে হারভেস্টিং ম্যাচুরিটি বা হারভেস্টিং তখনই বোঝাবে যখন হচ্ছে একটা প্লান্ট বা প্লান্টের কোনো একটা পার্ট যদি আমাদের কনজিউমার লেভেলের কোনো পার্টিকুলার ইউজের জন্য বা পারপাজের ক্ষেত্রে সেটা তার ব্যবহারের জন্য প্রয়োজনীয় সব টার্ম ফলো করে বা ফুলফিল করে, তখন সেটা হচ্ছে হারভেস্টিং এর জন্য বা সেটাকে ম্যাচুরিটি বলা হয় হারভেস্টিং এর জন্য। তো হারভেস্ট ম্যাচুরিটি ডিপেন্ডস অন দ্য পারপাস অফ ইউজ অ্যান্ড কাইন্ড অফ প্রোডিউস। তো হারভেস্টিং ম্যাচুরিটিটা আবার কি কি মানে আমাদের পারপাস বা হচ্ছে কি কি কিভাবে ইউজ করবো সেটার উপরও ডিপেন্ড করে। তো এখানে কয়েকটা মেথড দেখা হয়েছে যেটা ফলো করে হারভেস্টিং ম্যাচুরিটিটা হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। তো প্রথম হচ্ছে ফিজিক্যাল মেথডস। আচ্ছা, ফিজিক্যাল মেথডস এর মধ্যে এখানে দেখানো হয়েছে যে সাইজ, শেপ, কালার, টেক্সচার এটসেট্রা। তোমরা উদাহরণ দাও তো। দীপ। জি ম্যাম। সাইজ, শেপ, কালার, টেক্সচার বা কেমিক্যাল মেথড, তোমার টিএসএস, অ্যাসিডিটি, এগুলা দেখে হচ্ছে কিভাবে হারভেস্টিং ম্যাচুরিটি নির্ণয় করা যায়। ম্যাম মানে ওই যে কোন একটা fruit এর- প্রোডাক্টের উদাহরণ দিয়ে তুমি বলে ফেলো। ম্যাম ওই যে প্রোডাক্টের সুগার টিএসএস মানে তো সুগার প্রোডাক্ট যখন প্রোডাক্ট রাইপেনিং হয়ে বলছো। যায় ম্যাম তখন ওইটার মধ্যে ইথিলিন প্রোডাকশন হয়, হুম, সেটার উপর। আচ্ছা, ইথিলিন প্রোডাকশন টোটাল সলিউবল সলিড। আচ্ছা, এটা না হয় হচ্ছে আমরা কেমিক্যাল বা হচ্ছে ওই কি বলে ওটা, কেমিক্যাল অ্যানালাইসিস। কেমিক্যাল অ্যানালাইসিসের রিফ্র্যাক্টোমিটার, ওটা দিয়ে হচ্ছে আমরা টিএসএস নির্ণয় করব। বা অ্যাসিডিটি কি হয় বলো তো, প্রোডাক্ট যখন ম্যাচিউরড হয় বা রাইপ হয় তখন কি এটার অ্যাসিডিটি কমে না বাড়ে? ম্যাম কমে, অ্যাসিড কমে যায় প্রথম দিকে। আর সাইজ, শেপ, কালারের রেগুলার কি হয়? ম্যাম কালারটা একটু মানে একটু ইয়েলো, মানে গ্রিন থেকে ইয়েলো শেড দিকে একটু যায় অনেক সময়। ফ্রুট ভেরি ফ্রুট। আচ্ছা, নরমালি তুমি যদি আমের উদাহরণ দাও, তো যেমন সেই গ্রিন ক্ষেত্রে থেকে তুমি কিভাবে, মানে একটু ইয়েলো বা রেড হচ্ছে, ইয়েলো টাইপের। আচ্ছা ইয়েলো বা রেড হলে আমের ক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, তোমার ইয়েলোইশ হয়, অনেক সময় দেখা যাচ্ছে বানানার ক্ষেত্রে, কিন্তু তোমার যখন হারভেস্টিং করা হয় তখন কি ম্যাঙ্গোর ক্ষেত্রে ইয়েলো বা রেডিশ হয়? তখন তো গ্রিনই থাকে, জি ম্যাম। তাই না? এটা হচ্ছে আমের ক্ষেত্রে না, এটা এক এক প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো ভ্যারি করতে মানে ভ্যারি করে, হয়তো না ভ্যারি করে। তো সেটা হচ্ছে বা হচ্ছে আমরা আম কিন্তু সাধারণত একটা সাইজ দেখে বোঝা যায় যে না এটা এখন হচ্ছে হারভেস্টিং এর জন্য ম্যাচিউরড হয়ে গেছে, শেপ দেখে। আর হচ্ছে টেক্সচার দেখেও হচ্ছে তোমার বোঝা যায়। এখানে হচ্ছে ফিজিওলজিক্যাল কিছু মেথড দেওয়া আছে, রেসপিরেশন এবং হচ্ছে ইথিলিন প্রোডাকশন। আচ্ছা, এটা আমি অন্য একজনকে জিজ্ঞেস করি, এই কাকে জিজ্ঞেস করবো, সুস্মিতা। জি ম্যাম। ম্যাচিউর কন্ডিশনে হারভেস্টিং যখন ম্যাচিউর মানে প্রোডাক্টটা ম্যাচিউর হবে তখন হচ্ছে রেসপিরেশন রেট বা ইথিলিন প্রোডাকশনটা কেমন হবে তোমার মনে হয়? ম্যাম খেয়াল আসতেছে না। তাহলে আসতেছে না। আচ্ছা, ফল পাকলে ইথিলিন কমে না বাড়ে? কমে ম্যাম, কি বল সরি বাড়ে। বাড়ে ম্যাম। আচ্ছা, এই ওকে এখন হেল্প করো, রেসপিরেশন রেট বাড়বে না কমবে? ম্যাম বাড়বে। কেন বাড়বে? ম্যাম পাকলে তো ওটা মনে হচ্ছে বাড়বে কিন্তু কারণটা জানি না। আচ্ছা, হচ্ছে তোমার ম্যাচিউরড স্টেজে দেখা যাচ্ছে তোমার রেসপিরেশন রেট এবং হচ্ছে ইথিলিন প্রোডাকশন দুটাই তোমার হচ্ছে বাড়ে। সবাই তো আর ফোন ডিজি আর করে ইসলামী ব্যাংকে তো অ্যাকাউন্ট খুলছে না। কি বলবো, এছাড়াও দেখা যাচ্ছে যে এই কয়েকটা যে মেথড দেওয়া আছে বা এই পয়েন্ট গুলো ছাড়াও দেখা যাচ্ছে যে প্রোডাক্টের শেপ বা হচ্ছে টাইম আফটার ফ্লাওয়ারিং, স্পেসিফিক গ্রাভিটি এবং কিছু ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ দেখেও হচ্ছে প্রোডাক্টের ম্যাচুরিটি
নির্ণয় করা যায়। যেমন হচ্ছে টাইম আফটার ফ্লাওয়ারিং যদি বলতে যাই সেক্ষেত্রে তোমার নরমালি আমের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্লাওয়ারিং এর 90 দিন বা 96 বা 84 দিন এরকম আছে, ডিপেন্ড করে এক এক ভ্যারাইটির জন্য। তো এই টাইমের উপর মানে এই ডিউরেশনটা হচ্ছে উপর ডিপেন্ড করে তোমার প্রোডাক্টের ম্যাচুরিটি। তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি, নর্মাল দেখা যাচ্ছে কি ওয়াটার স্পেসিফিক গ্র্যাভিটি 1। তো এরকম প্রোডাক্টের ম্যাচুরিটি স্টেজে সবগুলো প্রোডাক্টেরই তোমার স্পেসিফিক গ্র্যাভিটি এক এক রকম থাকে। একটা আছে ম্যাঙ্গোর ক্ষেত্রে দেখছিলাম যেটা, সেটা হচ্ছে প্রি ম্যাচিউর ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 1 এর থেকে বেশি থাকে, বা ম্যাচিউর স্টেজে তখন হচ্ছে দেখা যাচ্ছে যে মোটামুটি তোমার 1.02 এরকম স্পেসিফিক গ্র্যাভিটি থাকে। তো এগুলা দেখে বা নির্ণয় করে সাধারণত তোমার হচ্ছে কি ফার্মাররা তারা তো তোমার হচ্ছে এই যে কেমিক্যাল মেথড বা ফিজিওলজিক্যাল মেথড এটা শুধুমাত্র এই ভিজুয়ালাইজ করে ভিজুয়াল অবজারভেশনের মাধ্যমে তারা হচ্ছে প্রোডাক্টের ম্যাচুরিটি নির্ণয় করে বা হচ্ছে দেখে তারপর হচ্ছে তোমার হারভেস্টিং করে প্রোডাক্টটা। আচ্ছা, এখন হচ্ছে কিছু হচ্ছে মেথডস অফ হারভেস্টিং। আমরা ওখানে যেটা পড়ছি সেটারই একটু বর্ণনা আছে যে কোনো একটা প্রোডাক্ট যদি আমরা অপটিমাম কোয়ালিটি পেতে চাই তাহলে সেটার গুড হারভেস্টিং প্র্যাকটিসেস অবশ্যই ফলো করা দরকার, এবং অপটিমাম স্টেজ অফ ম্যাচুরিটি যখন থাকবে তখনই প্রোডাক্টটাকে হারভেস্ট করা উচিত। এখানে কয়েকটা দেওয়া আছে, ভেজিটেবলস লাইক পটেটো, ক্যাসাফা, ইয়ামস হুইচ রিকোয়ার curing at high temperature and high humidity to create a protective layer. আচ্ছা, তোমার ওই যে প্রথমে একটা হচ্ছে বলছিল, কি বলে নিলয় বলছিল যে স্টোরেজ বা হচ্ছে একটা দেখা যাচ্ছে হারভেস্টিং এর পরে প্রোডাক্টটাকে শেডের নিচে রাখা হয়। তো এটা রাখা হয় কেন, বা শেডের নিচে বলো বা প্রি কুলিং একটা টার্ম চলে আসছিল, অথবা হচ্ছে লো টেম্পারেচারে দেখা যাচ্ছে এখানে একটা উদাহরণ দেওয়া আছে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 90 থেকে 95%। তো এই দেখা যাচ্ছে কি প্রোডাক্টটাকে যে আমরা হারভেস্টিং করলাম তারপর সেটাকে কিওর করা হয়। এখানে একটা টার্ম দেখো কিওরিং, এই টার্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এখন কিওরিং বলতে যেটা বোঝায়, নরমালি আমরা ফুড প্রিজার্ভেশন করি, কিন্তু হচ্ছে কিওরিং দিয়ে বোঝায় যে প্রোডাক্টটাকে কিছু সময়ের জন্য কয়েকদিনের জন্য লো টেম্পারেচারে রেখে সেটার হচ্ছে কিওর করা হয়, যাতে হচ্ছে ওই প্রোডাক্টটা শেলফ লাইফ বৃদ্ধি পায়। এবং এই সময়ের মধ্যে এই যে কয়েকদিন আমরা কিওরিং স্টেজে রাখলাম মানে লো টেম্পারেচার, এখানে হচ্ছে হাই টেম্পারেচার, এখানে এই টার্মটা ভুল আছে, এটা হচ্ছে হাই টেম্পারেচার হবে না, এখানে লো টেম্পারেচার হবে। লো টেম্পারেচার হাই হিউমিডিটি, এটা এই টেম্পারেচারে কি হয় দেখা যাচ্ছে যে এই সময়ের মধ্যে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয় প্রোডাক্টের, এবং যার ফলে দেখা যাচ্ছে কি প্রোডাক্টের ওয়াটার লসটা কম হয়। তোমরা দেখবা সাধারণত পটেটোর ক্ষেত্রে কি হয়, যখন হচ্ছে এই নতুন আলু হারভেস্টিং করা হয় তখন ওটার যে লেয়ারটা থাকে সেটা কি একদম থিন থাকে না? এই নতুন আলু যে হচ্ছে গায়ের পিলটা সেটা কেমন থাকে, একদমই পাতলা থাকে না? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আবার দেখা যাচ্ছে কিছুদিন পরে কি হয়, ওইটা দেখা যাচ্ছে যে তোমার ওই ঠিক হতে শুরু করে। তো এই লো টেম্পারেচার রাখলে দেখা যাচ্ছে যে তাদের ওয়াটার লসটা কম হচ্ছে, এবং হচ্ছে তারা এই একটা লেয়ার তৈরি করে যার মাধ্যমে তারা এই ফাঙ্গালি ইনফেকশন বলো বা তাদের একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। এবং দেখা যাচ্ছে যে এই কয়েকদিন রাখার ফলে তোমার ওই প্রোডাক্টটা শেলফ লাইফটা বেড়ে যাচ্ছে এবং অনেকদিন ধরে তোমার ভালো থাকে। তো এই কিওরিং হচ্ছে এক এক প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। আবার মাঝে আমি একটা মিট সম্পর্কে পড়ছিলাম, মিট কিওরিং, সেখানে দেখা যাচ্ছে যে তারা কিওর করার জন্য ওই মিটটাকে দেখা যাচ্ছে সল্টের মধ্যে রেখে দেয়, সল্ট ইউজ করে কিওর করে বা স্টোর করে, এরকম এই কিওরিং টার্ম দিয়ে বোঝায় যে স্টোর করে কিছুদিন। কি আমাদের কনসিডার করতে হবে হারভেস্টিং অফ হর্টিকালচার? আচ্ছা, তোমরা বলো তো কি কি আমাদের পয়েন্ট হর্টিকালচার ক্রপ হচ্ছে হারভেস্টিং এর সময় কি কি পয়েন্ট কনসিডার করা উচিত? এক একজন এক এক পয়েন্ট বলো, এক একটা পয়েন্ট বলো। তোমরা হচ্ছে মাথায় একটা কোন একটা প্রোডাক্ট বা হচ্ছে কোন একটা ফল বা কোন একটা ভেজিটেবলস মাথায় চিন্তা করে সেটার সাপেক্ষে বলতে পারো। ম্যাম একদম ম্যাম রাইপ হবার আগের মানে কন্ডিশনে হারভেস্ট করতে হবে।
সরি বুঝি না, আরেকবার বলো। মানে একদম মানে রাইপ হবার আগের যে কন্ডিশন সেই সময় হারভেস্ট করতে পারে, আচ্ছা পাকা আমরা যেটা হারভেস্ট করা বললাম যাবে ওই না। যে হারভেস্টিং এর যে হচ্ছে তোমার ম্যাচিউর স্টেজ, অবশ্যই ম্যাচিউর স্টেজ মানে রাইপ না, এখানে তুমি টার্মটা ইউজ করো, ম্যাচিউর স্টেজে আমাদের হারভেস্টিংটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা তোমরা কি ক্লাইমেক্টারিক নন ক্লাইমেক্টারিক এই টার্ম দুটো শুনছো? টার্ম তো শুনছি, ডিটেলস খুব বেশি একটা জানি এটা না। দিয়ে কি বোঝানো হয়েছে জানো? এটা মনে হয় আমার পরে কোনো একটা স্লাইডে মনে হয় চলে আসবে, এখানে নাই, এমনি মনে হলো তাই জিজ্ঞাসা করলাম। ক্লাইমেক্টারিক নন ক্লাইমেক্টারিক ফ্রুটস। আচ্ছা ক্লাইমেক্টারিক দিয়ে যেটা বোঝানো হয় যে কোন একটা প্রোডাক্টকে যদি তুমি ম্যাচিউর স্টেজে, এখানে এই ম্যাচিউর স্টেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি তুমি ম্যাচিউর স্টেজে তুমি সেটাকে ইয়া করো, ম্যাচিউর স্টেজে তুমি হচ্ছে ওটা কি সেনেসেন্স বা হচ্ছে পেরে নিয়ে আসো গাছ থেকে আলাদা করো, তারপর দেখা যাচ্ছে তার রেসপিরেশনটা চলতেই থাকে এবং সেটা হচ্ছে তোমার ওই সেটা একটা পর্যায়ে তার হচ্ছে পেকে যায় বা হচ্ছে তুমি রেসপিরেশন রেটটা কন্টিনিউ থাকে এবং ইথিলিন প্রোডাকশনটাও কন্টিনিউ থাকে। ক্লাইমেটিক যে ফ্রুটস গুলো আছে যেমন কি, যেমন হচ্ছে আমরা আম বলতে পারি, আম পেয়ারা পেঁপে, এগুলা কি হয় দেখা যাচ্ছে ম্যাচিউর স্টেজে যদি আমরা গাছ থেকে পেড়ে নিয়ে আসি ওটা কি পেকে যায়, তাই তো? তারপর আমরা খেতে পারি, সেটা হচ্ছে ক্লাইমেটিক ফ্রুটস। এখন তোমরা এই হিসাবে বলো তো নন ক্লাইমেটিক ফুড কোনগুলা, ফ্রুটস বা ভেজিটেবলস যেগুলা তুমি যদি ম্যাচিউর স্টেজে না করো তাহলে পরে আর ওই ফল কখনোই পাকবে না। তার মানে ওখানে তোমার ইথিলিন প্রোডাকশন বা রেসপিরেশন রেট হয়তো থাকবে কিন্তু ইথিলিন প্রোডাকশন আর হবে না ওরকম, আর ফলটা পাকবেও না। এরকম একটা উদাহরণও মনে আসতেছে না? এই নেটে এতক্ষণ তো নেটে সার্চ দিলেও পেয়ে যেত। এই কারোর মাথায় আসতেছে না আপেল। কোন একটা ফ্রুটস বা ভেজিটেবলস? আপেল? আর কেউ? এই তোমরা কি আজকে ক্লাসে আসছো না অন্য কোথাও গেছো? হ্যাঁ আছি তো। তোমাদের কথাই তো আমি শুনতে পাচ্ছি দুই একজনের। বিশেষ করে যেগুলো সাইট্রাস ফ্রুট আছে সেগুলো হচ্ছে তোমার নন ক্লাইমেক্টারিক ফ্রুট এবং এগুলা দেখা যাচ্ছে তুমি ম্যাচিউর স্টেজে যদি না ইয়া করো তাহলে এগুলা কখনোই পাকবে না। তার মধ্যে সব থেকে সহজ উদাহরণ ছিল তোমার হচ্ছে লেমন, বা এখানে দেখো গ্রেপের উদাহরণ দেওয়া আছে। এই বাকি আমার ছাত্ররা, তোমরা কি আদৌ আসো ক্লাসে? জি ম্যাম। এই এটা খাতায় লিখে নাও। ক্লাইমেক্টারিক ফ্রুটস আর হচ্ছে নন ক্লাইমেক্টারিক ফ্রুটস, এটা কি এবং এটার উদাহরণ আমি পরীক্ষা দিতে পারি। আচ্ছা আমার ক্লাসে কি এখন আর তাজার বিন্দের ক্লাস করে না? ইমেল ম্যাম ক্লাস তো করে রেগুলারই। না, এরা ক্লাস করলে ক্লাস এত শান্ত মানে তো চিন্তাও করা যায় না। নাই তো, ওরা ক্লাসে নাই আজকে। আজকে নাই বোধহয়। ম্যাম ক্লাইমেক্টারিক ফুড তাহলে কি ম্যাচিউর স্টেজে হারভেস্ট না করলেও চলবে? শুধু দুটাতেই তোমার ম্যাচিউর স্টেজে হারভেস্ট করতে হবে। কেন ম্যাম, আম তো পরেও পাকে।
আম পরেও পাকে, তবে হচ্ছে দেখো হারভেস্টিং এ যদি স্টেজে তুমি না মানে ইয়া করো, ম্যাচিউর কন্ডিশনে যদি তুমি হারভেস্টিং না করো, হ্যাঁ পাকবে, কিন্তু ওই মানে যে মেইন যেটা হচ্ছে তোমার কি বলবো, মানে যেভাবে হওয়া উচিত দেখা যাচ্ছে সেভাবে হয় না, মানে সেভাবে হচ্ছে তোমার কি বলবো ওটা রাইপড হয় না, বা হচ্ছে দেখা যাচ্ছে যে এই যেগুলো ম্যাচিউর হয়তো স্টেজে, স্ট্যান্ডার্ড পাবো না। শোনো হ্যাঁ স্ট্যান্ডার্ড বা ইমম্যাচিউর স্টেজে যেগুলো দেখা যাচ্ছে যে ঝড় ঝড়ে যখন পড়ে যায় আম, তখন দেখা যাচ্ছে ওটাও পাকে, কিন্তু ওটা খেয়ে তুমি দেখছো কিরকম মানে টক টক লাগে, মানে ওই যে মানে যেটা আসা উচিত, যে টেক্সচার বা যে ফ্লেভার বা সুইটনেস যেটা আসার কথা সেটা দেখা যাচ্ছে তোমার আসে না। আচ্ছা, আহ একটা ছিল হচ্ছে ম্যাচুরিটি স্টেজ, তারপর হচ্ছে কি করতে হবে, ইনজুরি এবং ড্যামেজ প্রিভেন্ট করতে হবে। আচ্ছা আমাকে বলো তো, এই যখন হচ্ছে আম পাড়া হয় বা ইয়া করা হয় হারভেস্টিং এর সময়, তখন কি হচ্ছে কোনো ব্যবস্থা করা হয় যাতে সেটা ফ্লোরে না পড়ে, গ্রাউন্ডে? ওই যে কি বক্স টাইপের একটা ইয়েতে রাখে না? পাড়ার সময় দেখা যাচ্ছে কি একটা নেট টাইপের ইয়া জিনিস থাকে না, লম্বা ইয়া দিয়ে, আমাদের এদিকে লগা বলে, বা লাঠির মতো, সেটা নিচে হচ্ছে সেটার উপরে নেট দিয়ে বাঁধা থাকে, সেটা দিয়ে আম পাড়ে যাতে হচ্ছে ওটা নিচে না পড়ে। আচ্ছা, যাতে হচ্ছে কি মানে প্রোডাক্টটা কোনোভাবে ইনজিওর্ড না হয় সে ব্যবস্থা করা হয়। আবার হচ্ছে কি করা হয়, এবং প্রোডাক্টটা কি কি হয়, এমন ক্রেটস বা হচ্ছে ইসের মধ্যে রাখা হয় যাতে কি হয়, ওই প্রোডাক্টটা যাতে ড্যামেজ না হয়, এবং হচ্ছে প্লাস্টিক যে ক্রেট গুলো আমরা ইউজ করবো সেগুলো অবশ্যই টেকসই হতে হবে, ডিউরেবল হতে হবে, এবং হচ্ছে রিইউজেবল হতে হবে। কারণ একবার ইউজ করেই শেষ হয়ে গেল সেটা না, তোমার কয়েকবার ইউজ করা যায় এরকম নিতে হবে। আচ্ছা আরো কয়েকটা আছে দেখা যাচ্ছে যে এই যে প্রথম পয়েন্টে যাতে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যাতে না টাচ করে, অনেক সময় গ্রাউন্ড ফ্লোর টাচ করলে দেখা যাচ্ছে ওই ফলটা আর হচ্ছে যেভাবে পাকা উচিত সেভাবে পাকে না, বা নষ্ট হয়ে যায়, থেতে যায়। আচ্ছা, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, সুইটেবল টাইম অফ হারভেস্টিং হর্টিকালচার প্রোডিউস ইজ দ্য আর্লি মর্নিং। তোমাদের কাছে কি মনে হয়, তোমরা হর্টিকালচার পড়ার সময় কি এটা পড়ো নাই, হারভেস্টিং কোন সময় করা ভালো? আমি পড়ছিলাম তো। কখন বলছিল তখন সেটা, কোন সময়? মনে নাই। মনে নেই, আমাদের যতদূর আমার মনে আছে সেটা বলছিল যে হচ্ছে বিকালের দিকে হচ্ছে হারভেস্টিং করতে হয়, যখন হচ্ছে রোদটা পড়ে যায় ছায়া ছায়া অবস্থা, তখন হচ্ছে হারভেস্টিং করতে হয়। অথবা এখানে দেওয়া আছে যেটা হচ্ছে আর্লি মর্নিং, যখন এনভায়রনমেন্টের টেম্পারেচারটা কম থাকে। না হলে দেখা যাচ্ছে কি এই তোমার টেম্পারেচার বেশি থাকলে প্রোডাক্ট কি দেখা যাচ্ছে হাই টেম্পারেচার হিটে তোমার প্রোডাক্টটা তাড়াতাড়ি পেকে যাবে, অথবা প্রোডাক্টটা তাড়াতাড়ি তার শেলফ লাইফটা কমে যাবে। এবং যে ইকুইপমেন্টস এবং হারভেস্টিং টুল আমরা ইউজ করবো সেগুলো অবশ্যই তোমার হচ্ছে ডিসইনফেক্টেড হতে হবে ক্লোরিন ওয়াটার দিয়ে, তাড়াতাড়ি ইয়ে হলে না হলে শেষ হবে না আজকের ইয়েটা। এখন এই যে প্রথম ইয়ে আসছিল যে সর্টিং, গ্রেডিং, ওয়াশিং এবং প্যাকেজিং অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস। তো আমরা হচ্ছে প্রথমে কি করি, সর্টিং করি। সর্টিং কেন করি, কোন একটা প্রোডাক্ট যখন আমরা ইয়ে করি তখন সর্টিং করি কেন, আর গ্রেডিং করি কেন? কোয়ালিটি মেনটেন করার জন্য, মানে একই টাইপের গুলো একসাথে রাখার জন্য। একই টাইপের গুলা সেটা কি, সেটা সর্টিং হলো না গ্রেডিং হলো? গ্রেডিং। আচ্ছা, সর্টিং এর প্রথম যে পয়েন্টটা সেটা মানে ফলো করা মেইনলি তোমার কি বলবো, প্রোডাক্টে কোনো হচ্ছে ইনজিউর্ড আছে কিনা, ড্যামেজ আছে কিনা, বা ইনফেক্টেড আছে কিনা, সেটা তোমার ভিজুয়ালি তোমার হচ্ছে সর্টিং করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে তোমার হচ্ছে কোনো রকম কোনো এই সর্টার যে আছে কি বলবো এটা ডিজিটালাইজ, সে সর্টার ইউজ করা হয় না বাংলাদেশের ক্ষেত্রে। তো সাধারণত ভিজুয়াল অবজারভেশনের মাধ্যমে তোমার প্রোডাক্টটা সর্টিং করা হয়। তবে হচ্ছে এখানে কয়েকটা যখন অ্যাডভান্স কান্ট্রিতে তারা হচ্ছে বেল্ট কনভেয়ার বা হচ্ছে রোলার কনভেয়ার এগুলো ইউজ করে তার সর্টিং করে। আর গ্রেডিং করার সময় সেটা কি হয়, আচ্ছা সরি ওয়াশিং পরে আসি, গ্রেডিং এ যেটা হয় সেটা হচ্ছে ওই সাইজ অনুযায়ী বা হচ্ছে তোমার শেপ অনুযায়ী, কালার অনুযায়ী তোমার এই তারা হচ্ছে গ্রেডিং করে, যেমন হচ্ছে লার্জ, মিডিয়াম এবং স্মল সাইজের। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে
তোমার করে গ্রেডিংটা করে সেটা হচ্ছে সাইজ, যেমন হচ্ছে ম্যাঙ্গো, বানানা, পাইনাপল, পাপায়া, জ্যাকফ্রুট এগুলোর ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর একটা পয়েন্ট আছে, নো গ্রেডিং স্ট্যান্ডার্ড ইজ ফাউন্ড অ্যাভেলেবল ফর মোস্ট অফ দ্য ফ্রুটস এন্ড ভেজিটেবলস ইন বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো গ্রেডিং স্ট্যান্ডার্ড নাই, তবে হচ্ছে ব্যাপারী যারা আছে তারা হচ্ছে প্রিফার করে ওয়েল শেপ যেগুলো আছে সেগুলা তোমার কেনার ক্ষেত্রে তারা বেশি পছন্দ করে। আবার বানানার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে তারা বানানার ফ্ল্যাটনেস এবং হচ্ছে অ্যাঙ্গুলারিটি অফ দ্য ফিঙ্গার্স এটা তারা দেখে। এই ফ্ল্যাটনেস বা অ্যাঙ্গুলারিটি অফ দ্য ফিঙ্গার্স বলতে কি বুঝতে পারতেছো বলো তো এই টার্মটা দিয়ে বানানার ক্ষেত্রে? এই সানজিদা, জি ম্যাম। অ্যাঙ্গুলারিটি অফ দ্য ফিঙ্গার্স বানানার ক্ষেত্রে এই টার্ম দিয়ে তোমার কাছে মনে হয় কি বুঝাইছে এটা? দুইটা সানজিদা আছে না, আমি পিয়াকে জিজ্ঞাসা করছি। জি ম্যাম। এটা দিয়ে তুমি কি বুঝছো? ম্যাম কলার ক্ষেত্রে যেটা হয় যে মানে একটা অ্যাঙ্গুলার কোন আকৃতি একটা শেপ থাকে না, সেটা বুঝাইছে হয়তো। হ্যাঁ, তো ওইটা বুঝাইছে। তোমার কাছে মনে হয় কি একজন জেনারেল কনজিউমার দেখে তুমি হচ্ছে অ্যাঙ্গুলারিটি অফ দ্য ফিঙ্গার্স মানে যে মানে কোনটা বা হচ্ছে শেপটা যদি বাঁকা বা কতটুকু অ্যাঙ্গেল আছে, তুমি বেশি অ্যাঙ্গেল পছন্দ করবা নাকি ফ্ল্যাটনেসটা বেশি পছন্দ করবা? মানে করো সাধারণত কনজিউমাররা কোনটা পছন্দ করে? ম্যাম বেশি বেশি বাঁকাটা তো মনে হয় পছন্দ হয় না এরকম। বেশি বাঁকানোটা পছন্দ হয় না তারা, এই জন্য দেখা যাচ্ছে যে ব্যাপারী যেটা বুঝাইছে, ব্যাপারীরাও তারা এই যখন করে ফার্মার্সদের কাছ থেকে বা হচ্ছে তোমার ফরিয়াদের কাছ থেকে কেনে, তখন এই ব্যানানার ক্ষেত্রে তারা এই ফ্ল্যাটনেস বা হচ্ছে অ্যাঙ্গুলারিটি অফ দা ফিঙ্গার্স দেখেই তোমার বানানা ক্রয় করে। আচ্ছা, এখানে এখন আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে ব্যানার হচ্ছে বাঞ্চ যে সাইজ সেটা হচ্ছে লার্জ, মিডিয়াম, স্মল এটার উপরে করে, এবং দেখা যাচ্ছে যে কিছু অটোমেটিক গ্রেডার আছে যেটার মাধ্যমে তোমার হচ্ছে ডেভেলপ কান্ট্রিতে হচ্ছে গ্রেডিং করা যায়। আচ্ছা, সেটা এখন ওটা পরে আসলো। এখন সর্টিং এর পরে ওয়াশিং করা হয়। তো ওয়াশিং এর ক্ষেত্রে কি হয়, যাতে আমরা কি করি যে পার্টিকেলস গুলো আছে গায়ে লাগা থাকে, ডার্ট বলো, ল্যাটেক্স বলো, মানে আঠা যেগুলো আছে বা এক্সটার্নাল প্যাথোজেনিক স্ট্রাকচার, সেগুলা হচ্ছে ওয়াশিং এর মাধ্যমে রিমুভ করা হয়। এবং এটা সাধারণত কি করা হয়, তোমার যে ক্লোরিনেটেড যে ওয়াটার আছে সেটা ইউজ করে তোমার এই প্রোডাক্টটাকে ক্লিন করা হয়। তারপর কি গ্রেডিং এর পরে হচ্ছে দেখা যাচ্ছে প্যাকেজিং করা হয়। আমরা প্রথমে সাপ্লাই চেইনে দেখছিলাম যে হচ্ছে প্রথমে ছিল হারভেস্ট, তারপর ছিল ট্রিমিং, তোমার হচ্ছে প্রি কুলিং, গ্রেডিং ছিল, তারপর প্যাকেজিং ছিল, দেন হচ্ছে তোমার হচ্ছে স্টোরেজ বা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে তোমার কনজিউমারের কাছে পৌঁছে যায়। তাই তো ছিল নাকি চেনটা, মনে আছে? জি ম্যাম। জি ম্যাম। এই তোমাদের এই ক্লাস নিয়ে আমি সত্যি মানে আমি খুবই হতাশ হচ্ছি। তোমরা ডেইরিতে আমার সাথে অনেক মানে করতে কোঅপারেট করতে, কিন্তু এই ক্লাসে কেন জানি সবাই ঝিমায় যায়, আমি বুঝি না। মানে অনেক সহজ আমি বুঝতেছি পড়াগুলা, বাট তোমরা তো রেসপন্স করতে পারো না। মানে এমন তো না যে মনে হচ্ছে আকাশ পাতাল কিছু একটা পড়াচ্ছি আমি, তোমরা কিছু বুঝতেছো না, মাথার উপর দিয়ে ম্যাম যাচ্ছে। করি তো, রেসপন্স তো করি। তাও তো না, নাকি? তোমরা তো কয়েকজন করো, আমি তো চাচ্ছি সবাই করুক। এই শুভ্র, জি হৃদয় ম্যাম। কর্মকার শুভ্র। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এখন তুমি আমাকে বলো তো, বেশিক্ষণ না, আমি তোমাদের এমনি পড়াই শেষ করে দিই। প্যাকেজিং এর ক্ষেত্রে বাংলাদেশে তুমি কি কি ধরনের প্যাকেজিং দেখছো বলতো? প্যাকেজিং ম্যাটেরিয়ালস। ম্যাম ব্যাগ, তারপরে কার্টুন, তারপরে পলিথিন, কিসের ব্যাগ? পলিথিন, তারপরে পেপার, টিন এসবের। হুম, আচ্ছা, ব্যাগ বললা, কিসের ব্যাগ? মানে বললাম তো, পলিথিন হইতে পারে, পেপার হইতে পারে, তারপর টিন হইতে পারে। না শুভ্র, আমি হতাশ হলাম। এই আর কেউ একজন বলো। ম্যাম কাঠের বক্সও ইউজ করা হয়। কাঠের বক্স। আচ্ছা, সিয়াম। জি ম্যাম। তুমি বলো তো বাংলাদেশে কয়েকটা প্রোডাক্টের ক্ষেত্রে তুমি কি কি প্যাকেজিং ম্যাটেরিয়ালস দেখছো? তোমাকে আমি স্পেসিফিক করে দিই। সেটা হচ্ছে আমের ক্ষেত্রে কি কি ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়ালস দেখতে পাও?
বাজারে? আমের ক্ষেত্রে ম্যাম ইউজ করা হয় কার্টুন, যেগুলাতে কার্টুনে অথবা প্লাস্টিক কার্টুন গুলা? প্লাস্টিক কার্টুন, তারপরে ঝুড়ি ব্যবহার করা হয়। ঝুড়ি? জি ম্যাম। আচ্ছা, কোথাও চটের ব্যাগ গুলা বা হচ্ছে পাটের ব্যাগ ইউজ করা হয় না? পাটের ব্যাগও ইউজ করা হয়, চটের বস্তা ইউজ করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে আর কে, ওয়েট, এই নওরিন, আমি নাম পুরা নাম দেখতে পারতেছি না। জি ম্যাম। নওরিন তাসনিম, তোমার ডাক নাম কি? আমি এখানে দেখা যাচ্ছে না। তিয়াশা। তিয়াশা, সরি। তিয়াশা, তুমি হচ্ছে লিচুর ক্ষেত্রে কি কি দেখছো বলো তো? ম্যাম লিচুর ক্ষেত্রে ঝুড়ি দেখছি, তারপরে কার্ডবোর্ডের একগুলা বক্স দেখছি। কার্ডবোর্ডের? আচ্ছা, প্লাস্টিক ক্রেটস গুলো আছে যেগুলো পাতলা ঝুড়ি, বোর্ডের সেগুলো মতো। দেখো না? পাতলা হ্যাঁ বোর্ডের? হ্যাঁ। আচ্ছা, একটা হচ্ছে করুগেটেড ফাইবার বোর্ড, যেটা, সেটা কি দেখছো? ফাইবার বোর্ড যেগুলো হচ্ছে, আচ্ছা এইটা স্টিলের বলছেন? স্টিলের আমি কখনো আমার স্টিলের চোখে না, পড়ে মানে নাই। ওই যে কার্ডবোর্ডের, মানে কিরকম যেন ওগুলা পার্টেক্স টাইপের, মানে পাতলা একদম বোর্ড গুলো। দেখো তো এটা কোনোটাতে দেখছো কিনা, এটা এই করুগেটেড ফাইবার বোর্ড। জি ম্যাম, এটা কার্টুন বলে, মানে কাগজের। হ্যাঁ, এখন কার্টুন, শুধু কার্টুন বললে হবে না, তোমরা প্যাকেজিং ম্যাটেরিয়ালস পড়ো নাই? জি ম্যাম। তো তাহলে তো এইভাবে বলতে হবে, তাই না? এটা আমি ইউজ করতে হবে। যদি হচ্ছে পরীক্ষার খাতায় শুধু লেখো, তাহলে ওইটা কিন্তু মানে কি একটা ইমপ্রেশন ভালো দেখা যায় না। এরকম বলবা কি কি ফাইবার বোর্ড বা হচ্ছে কি প্লাস্টিক ক্রেটস ইউজ করছে, সেগুলো হচ্ছে বলতে হবে। ওকে, তাহলে কি আমরা মেইনলি প্যাকেজিং করি যাতে হচ্ছে লং ডিস্টেন্স যেগুলো আছে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বা হ্যান্ডলিং এর ক্ষেত্রে যেন সুবিধা হয় এবং প্রোডাক্টটা তার সর্বোচ্চ কোয়ালিটি, ম্যাক্সিমাম কোয়ালিটি যাতে ধরে রাখতে পারে, সেজন্য আমরা প্যাকেজিং ম্যাটেরিয়ালস ইউজ করি। তো এই জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যাগস বা হচ্ছে ক্রেটস, বাস্কেটস, তারপর কার্টুনস, বিনস, এগুলো আমরা ইউজ করে থাকি। তো এখানে আমি কয়েকটা প্রোডাক্ট, এগুলো তোমরা একটু পড়ে নিয়ে, এগুলো খুবই ইজি। ম্যাঙ্গোর ক্ষেত্রে দেখো, এই যে ঝুড়ি ইউজ করছে, মানে হচ্ছে ওই যে কি বলবো এগুলো, চটের না, প্লাস্টিকের বাঁশের। বেশি ইউজ হয় এখন। তারপর হচ্ছে যে এখন সাধারণত প্লাস্টিক ক্রেটটা খুব বেশি ইউজ হয়, ব্যাম্বো বাস্কেটস আর হচ্ছে প্লাস্টিক ক্রেটস। তারপর হচ্ছে ব্যানানার ক্ষেত্রে ওই যে আমি ছবিতে দেখালাম করুগেটেড ফাইবার বোর্ড, সেটা হচ্ছে ব্যানানার ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়াও কি, আমি তো দেখি ট্রাকে নরমালি তোমার হচ্ছে বানানা কি বেঁধে নিয়ে আসে, তাই তো দেখি না আমরা? আমাদের দেশে আমরা বানানা কিভাবে নিয়ে আসতে দেখি? গাড়িতে করে একবারে গাড়িতে করে দেখছো না? ট্রাকে করে নিয়ে আসে, কিসের কি ফাইবার বোর্ড, এমনিই নিয়ে আসে। আচ্ছা শোনো, আমি যদি পরীক্ষায় একটা প্রশ্ন আমার অবশ্যই থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো একটা তোমার হারভেস্টিং বল বা কিছু প্যাকেজিং বা ট্রান্সপোর্টেশন, সেটা যে কোনো একটা কিছু কিন্তু আমি বর্ণনা করতে দিতে পারি, ঠিক আছে? তো তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে লিখবা। জ্যাকফ্রুট আর পাইনাপেলের ক্ষেত্রে কি হয়? আমাদের দেশে জ্যাকফ্রুট পাইনাপেলের ক্ষেত্রে কোনটা ইউজ করে, কোন ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়ালস? ম্যাম ওই ট্রাকে করেই আনে। ট্রাকে করেই নিয়ে আসে, এবং সাধারণত দেখা যাচ্ছে যে এগুলো যাতে একটু কম হয়, থেতো না হয়, সেজন্য এই যে বিভিন্ন ধরনের গ্রিন লিভস, বাইন্স বা স্ট্রস হচ্ছে তোমার ইউজ করা হয়, যাতে একটু তোমার হচ্ছে এই ট্রান্সপোর্টের সময় ভাইব্রেশনটা কম হয় বা ড্যামেজটা কম হয়। আর পাপায়ের ক্ষেত্রে যেটা বলছে হচ্ছে র‍্যাপড উইথ নিউজ পেপার, এটা ঠিক আছে না? জি ম্যাম। এটা ঠিক আছে, নিউজ পেপার দিয়ে মোড়ানো দেখি। আচ্ছা, অথবা হচ্ছে ফোম নেট শুড বি সুইটেবল প্যাকেজিং ফর পাপায়া ইন বাংলাদেশ। কিন্তু ফোম নেটস গুলা কি ইউজ করা হয়? ফোম নেটস গুলা শুধুমাত্র দেখি আমরা হচ্ছে যে অ্যাপেলের ক্ষেত্রে, সেখানে একটু ইউজ করে। আচ্ছা, লিচের ক্ষেত্রে দেখো, লিচের ক্ষেত্রে কি এই দেখা যাচ্ছে ড্যামেজটা কমানোর জন্য যে লিচু পাতা যেটা, সেটা দেখা যাচ্ছে সাইড দিয়ে মানে তোমার ঘিরে দেওয়া হয়, এবং অথবা হচ্ছে গানি ব্যাগস এবং হচ্ছে ব্যাম্বো বাস্কেট গুলা ইউজ করা হয় লিচুর ক্ষেত্রে। ব্রিনজাল এন্ড কিউকাম্বার, জুট স্যাক যেগুলো আছে, পাটির বস্তা, সেটা ইউজ করা হয় তোমার ব্যাপারীর মাধ্যমে। আর হচ্ছে ওকরার ক্ষেত্রে এখানেও দেখা যাচ্ছে যে গানি ব্যাগস ইউজ করছে অথবা হচ্ছে প্লাস্টিক ক্রেটস ইউজ করছে। তো প্লাস্টিক ক্রেটস যেগুলা হচ্ছে ভালো, এই গানি ব্যাগস
থেকে, কারণ কি তোমরা এই যে এগুলো হচ্ছে টেকসই আছে, এবং যদি এটা কোনোভাবে একটু করা হয়, প্যাকেজিংটা একটু ভালো করা হয়, তাহলে দেখা যাচ্ছে কি তোমার ড্যামেজটা কম হয় এবং শেলফ লাইফটা বেড়ে যায় অবশ্যই। কি কি পয়েন্ট আমাদের কনসিডার করা উচিত প্যাকেজিং সময়, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস প্যাকেজিং এর ক্ষেত্রে? তো এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। ইমপ্রুভ প্যাকেজিং সাচ অ্যাজ প্লাস্টিক ক্রেটস বা ওভেন প্লাস্টিক স্যাকস, প্লাস্টিক নেট ব্যাগস, করেগেটেড ফাইবার বোর্ড, কার্টুন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ইউজ করা উচিত ইনস্টেড অফ কনভেনশনাল যেগুলো আমরা ইউজ করে থাকি ব্যাম্বু মেড যে প্যাকেজেস গুলো আছে সেগুলা থেকে। প্লাস্টিক ক্রেটস ইউজ করা হয় যেটা হচ্ছে তোমার কি ইনক্রিজ করে হাই ভ্যালু প্রোডিউস লাইক ম্যাঙ্গো এন্ড টমেটো। আচ্ছা, তারপর এখানে লাস্টের পয়েন্টে যেটা বলা হয়েছে যে দেখা যাচ্ছে অনেক সময় ব্যাপারীরা কি অনেক বড় এক্সট্রা লার্জ যে প্যাকেজ গুলো আছে, সেটা হচ্ছে ব্যাম্বো মানে বাঁশের তৈরি অথবা হচ্ছে জুট স্যাক্স, সেখানে দেখা যাচ্ছে কি তোমার ক্যাপাবিলিটি হচ্ছে 300 থেকে 600 কেজি পার প্যাকেজে। তো এইটা অনেক বেশি তোমার হচ্ছে রিস্ক ক্রিয়েট করে প্রোডাক্টটা ড্যামেজ হওয়ার জন্য। তো এত বেশি হচ্ছে বড় লার্জ প্যাকেজিং ম্যাটেরিয়ালস তোমার ইউজ করা যাবে না। the package should not be overloaded, আর তারপর হচ্ছে অ্যারেশন থাকতে হবে, এবং হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্যাকেজিং অ্যাক্সেসরিজ লাইক স্কার্ফস, র‍্যাপস, ফোম, নেটস, লাইনার্স, কুশনিং, তো এইগুলা হচ্ছে তোমার ইউজ করা উচিত। কিন্তু আমাদের দেশে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের এত টাকা পয়সা নাই, তো আমরা গরিব দেশ, সেজন্য আমাদের কি শ্রেডেড পেপার যেগুলো আছে বা হচ্ছে তোমার লিভস, ভাইন্স, এগুলাই সাধারণত ইউজ করা হয়, যেটা হচ্ছে তোমরা মানে আগে যে চিত্রগুলা দেখলা ফিগার গুলাতে, ওখানে দেখা যাচ্ছে যে ওই গাছের পাতা বা হচ্ছে কিছু নিউজ পেপার শেয়ারিং করা সেটাও ইউজ করতে পারে, বা গাছের ভাইন্স গুলা ইউজ করা হয়। তবে প্যাকেজিং এর অবশ্যই আরেকটা মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে প্যাকেজিং এ আমরা হচ্ছে করব, সেগুলো অবশ্যই হচ্ছে তোমার লেভেলিং করা থাকতে হবে, যাতে হচ্ছে বোঝা যায় কোন প্রোডাক্টটা কোথায় যাচ্ছে বা সেখানে কি প্রোডাক্ট আছে। ফার্ম লোগো দেওয়া উচিত, যেটা আমাদের নাই কিন্তু দেওয়া উচিত। আর রিলেভেন্ট ইনফরমেশন ফর ভ্যালু এডিশন এন্ড এনহ্যান্সড মার্কেটিং। তো কি হয় প্যাকেজিং ম্যাটেরিয়ালস সাধারণত যে আমাদের এখানে যেটা বলছে সেটা আমরা যদিও ফলো করি না, তো প্যাকেজিং ম্যাটেরিয়ালস যদি তোমার হয় প্রপার হচ্ছে করা হয়, কি বলবো এটা ইনফরমেশন দেওয়া হয়, সেটা কি ভ্যালু এডিশন করে না? জি ম্যাম। করে যেমন হচ্ছে আমরা নর্মাল একটা কেকের ক্ষেত্রে দেখতে পারি, তো উপরে দেখা যাচ্ছে ওখানে কি কতটুকু ফ্যাট কার্বোহাইড্রেট থাকে, তো অবশ্যই সেটা ভ্যালু এডিশন করে। তো আজকে এই পর্যন্তই হচ্ছে আমরা হারভেস্টিং এর পোস্ট হারভেস্টিং হ্যান্ডলিং সম্পর্কে একটু পড়লাম, আর নেক্সট দিন হয়তো আমরা ট্রান্সপোর্টেশন পড়বো। তারপর হচ্ছে কোন একটা স্পেসিফিক প্রোডাক্টের ক্যানিং সম্পর্কে পড়বো, ক্যানিং নিয়ে পড়বো। তারপর দেখি আর হচ্ছে স্টোরেজ নিয়ে পড়বো, ফুড প্রিজার্ভেশন, এই হর্টিকালচার ক্রপস এর প্রিজার্ভেশন সম্পর্কে একটু জানবো। ম্যাম সিলেবাস আচ্ছা, কমাই ক্যানিং দেন। কোথাও পড়ানো হয়েছে তোমাদের? ম্যাম ক্যানিং তো পড়াইছে বেশ কয়েকবারই। তাই? তাহলে কি, আচ্ছা আমি হালকা একটা হচ্ছে ধারণা দিবনি। আচ্ছা, কেউ কিছু বলতে চাই না? ম্যাম সামনের রবিবারে বোধহয় পলি ম্যাম ক্লাস নেবেন, শেষ ক্লাস সামনের ওনার। রবিবার 21শে ফেব্রুয়ারি ম্যামকে আমি জিজ্ঞেস করছি, ম্যাম 21শে ফেব্রুয়ারি দিন ক্লাস নিবেন না এবং আমাকেও নিতে মানা করছে। ও আচ্ছা, আমাকে ফোন ফোন দিছিল তো 10টায়, তখন আর কি বললাম, আমি তো খেয়াল করি নাই যে 21শে ফেব্রুয়ারি 21 তারিখ রবিবার। বলছে ছুটির দিনে ক্লাস নেওয়া উচিত না, তো এই জন্য হচ্ছে রবিবার ম্যাম ক্লাস নিবেন না, আমিও ক্লাস নেবো না। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আর কি আমি বলতে চাচ্ছিলাম যে মানে নেক্সট ম্যামের যে ক্লাস ওটা শেষ ক্লাস আর কি, এরপরে আর ম্যামের কোনো ক্লাস নেই। হ্যাঁ, ম্যাম আমাকে বলছেন যে ম্যাম একসাথে দুই তিনটা ক্লাসের করে নিয়ে শেষ করে দিবেন। ওকে, তাহলে তো আমার জন্যই ভালো হইলো, পরে আমি ক্লাস নিবনি। ঠিক আছে? জি ম্যাম। ইনশাল্লাহ। ওকে, তাহলে হচ্ছে ভালো থাকো সবাই।